স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে বলছিলেন, সাথে আছে আমি শামীম জাহিদ। ঋণের সুদের হার কমাতে আমানতের সুদের হার কমিয়ে আনছে বাণিজ্যিক ব্যাংকগুলো। আজ আমাদের আলোচনার বিষয় ব্যাংকে আমানতের সুদ হার। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। 2011 সালে তারল্য সংকটে পড়ে দেশের ব্যাংকগুলো। আমানত সংগ্রহের জন্য গেল বছরের শুরু থেকে চলতি বছরের শুরু পর্যন্ত ব্যাংকগুলো 15.5% পর্যন্ত সুদে আমানত নেয়, যার ফলে ঋণ দেওয়ার ক্ষেত্রেও বেড়ে যায় সুদের পরিমাণ। যদিও গেল বছর ব্যাংক নির্বাহীদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল মেয়াদি আমানতের সুদ হার 12.5%-এর বেশি দেয়া হবে না। তবে বিনিয়োগের গতি কমে আসায় চলতি মাসে বেশিরভাগ বেসরকারি ব্যাংক স্থায়ী আমানতের সুদ হার কমিয়েছে, যা আগামীতে আরও কমিয়ে আনা হবে। যেখানে 12.5% ফিক্সড ডিপোজিট ছিল সেখানে কিন্তু এখন 11 আমরা দিচ্ছি। এটা আসলে চলে যাওয়া উচিত 9-10%-এ। আমরা নিজেরা ব্যাংকাররা মিলে যদি একটা সিদ্ধান্তে আসতে পারি যে আমরা সবাই এই এত টাকা এই ইন্টারেস্টের নিচে, সে ফর এক্সাম্পল 10% বা 10.5 বা 11%-এর উপরে আমরা ডিপোজিট নেব না। আমানতের সুদ হার কমিয়ে শিল্প খাতে ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকগুলোকে উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। ডিপোজিট রেট কমানো অবশ্যই সম্ভব, সেই ক্ষেত্রে ব্যাংকগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ব্যাংকগুলোকে উৎসাহিত করছি যে ডিপোজিট রেট আপনারা যদি কমিয়ে আপনার স্প্রেডটা কমান। তবে সাধারণ সঞ্চয়কারীদের স্বার্থে আমানতের সুদের হার না কমিয়ে ব্যাংকগুলোর পরিচালন ব্যয় ও খেলাপি ঋণ কমানোর পরামর্শ সাবেক গভর্নরের। এটা মোটেও যুক্তিসঙ্গত না। আমার মনে হয় ব্যাংকারদের যেটা করা উচিত, ডিপোজিট রেটটাকে না কমিয়ে ব্যাংকের দক্ষতা বাড়ানোটি, তারপর ডিফল্ট লোন বেড়ে যাচ্ছে, খেলাপি ঋণ বেড়েছে, এটারও কিন্তু কস্ট কিন্তু কভার করতে চাচ্ছে ব্যাংকাররা। অনেকটা আক্ষেপ করে তিনি বলেন, ব্যাংকগুলো আমানতের সুদের হার কমালেও অনেক সময় ঋণের সুদের হার কমানোর নজির দেখা যায় না। উমুনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব সৈয়দ আব্দুল হামিদ, জনাব শফিকুর রহমান, আপনার এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব আব্দুল হামিদ, আপনার কাছে প্রথম প্রশ্ন যে ব্যাংকগুলো, আমরা যেটা প্রতিবেদন দেখছিলাম যে আমানতের সুদের হারটা কমানোর চিন্তা করা হচ্ছে এবং এই ধারণা থেকেই যে এর ফলে ঋণের উপরে যে সুদের হার সেটাও আসলে কমে যাবে। আমাদের কতটুকু আমরা আসলে অবস্থায় আছি? আমাদের ঋণের সুদের হার কি কমছে? হ্যাঁ, কমতে শুরু করেছে এবং আমার ধারণা যে আগামী জুলাই থেকে, মানে এই জুন ক্লোজিং এর কারণে অনেকে হয়তো কমায়নি, বাট এই জুন ক্লোজিং শেষ হয়ে গেল, আগামী সপ্তাহ থেকেই আমার মনে হয় প্রতিটি ব্যাংকে তাদের অবস্থার ভিত্তিতে এটি কমাতে শুরু করবে। এ কারণে আপনারা যদি এর ইতিহাস একটু দেখেন, 2010-এর মার্চের পর থেকে যেই লোনের যে ডিমান্ড যেটা ছিল সেটা একটু বেশি ছিল, সেই তুলনায় ডিপোজিট মোবিলাইজেশন কম ছিল এবং ওই সময়ে বেশ কিছু ক্যাপিটাল, যেমন পাওয়ার সেক্টরের রেন্টাল পাওয়ারের স্থাপনের জন্য লোনের একটা ডিমান্ড তৈরি হয়েছিল, প্লাস অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে ডিমান্ড ক্রিয়েট হয়েছিল তাতে টাকার বেশ প্রয়োজন এবং সেই সময় খাদ্য আমদানিতেও একটা উল্লেখযোগ্য পরিমাণে টাকা ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু এরপরে গত বছর অর্থাৎ 2012-তে এবং 2013-র এই সময়ে খাদ্য আমদানি খাতে উল্লেখযোগ্য পরিমাণে তেমন কোনো ইনভেস্টমেন্ট হয় নাই। এর না হওয়ার কারণে ঋণের চাহিদাটা একটু কমে গেছে। এই চাহিদা কমে যাওয়ার সাথে সাথে ব্যাংকেরও ন্যাচারালি আমানত সংগ্রহ প্রয়োজন কমে যায় এবং এ কারণে তারা তহবিল ব্যয় হ্রাসের জন্য এই আমানতের সুদ হার কমাতে। ধন্যবাদ জনাব হামিদ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে প্রশ্ন, আমানতের সুদের হার কতটা কমছে? ধন্যবাদ। আমানতের সুদের হার, হামিদ সাহেব যেটা বললেন যে গত বছর বা তার আগের সময়গুলোতে একটা তীব্র প্রতিযোগিতা ছিল, বাজারে তারল্য সংকটের একটা অবস্থা ছিল। কিন্তু যেহেতু বেসরকারি খাতে ঋণ প্রবাহের বা ঋণের চাহিদাটা কমে গেছে, বিশেষ করে বিগত বছরে আমাদের খাদ্যের বাম্পার উৎপাদনের ফলে আমাদের খাদ্য আমদানি করতে হয়নি, যার ফলে বাজার একটু সফট আছে এবং সেই কারণে ব্যাংকগুলো নিজেরাই আমরা আমাদের আমানতের উপরে সুদের হারটা কমিয়ে আনছি। ইতিমধ্যে আমরা যেমন গতবার পর্যন্ত, আপনি গত বছর বা এই বছরের প্রথম দিক পর্যন্ত এবিবির একটা মানে
আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে 12.5% মেয়াদি আমানতে আমরা এর বেশি দেব না। জি। তো আমরা কিন্তু এখন এখান থেকে 12.5 থেকে নেমে এসেছি। আমি আমার ব্যাংকে কথা বলতে পারি, আমি অতি সম্প্রতি আমার ব্যাংক আমার আপনার মেয়াদি আমানতে সর্বোচ্চ 12, আমরা 10 থেকে 12-র মধ্যে রাখছি এবং অতি শীঘ্রই আমরা এই বোধহয় 2-4 দিনের মধ্যেই আমরা আবার নতুন করে এটা আমরা বসে এটা পর্যালোচনা করে এটা আমরা কমিয়ে আনবো। ধন্যবাদ জনাব রহমান। আমি আপনাকে ফিরে আসবো। জনাব হামিদ, আপনার কাছে প্রশ্ন, এতে কি ক্ষুদ্র এবং সাধারণ যারা বিনিয়োগকারী তারা কি ক্ষতিগ্রস্ত হবেন কিনা? মূলত ক্ষুদ্র এবং সাধারণ বিনিয়োগকারীরা তেমন একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই। এই জন্য যে ধরেন আমরা যেই আমানত সংগ্রহ করেছি ওই সময়ের তারল্য সমস্যা মিটাবের জন্য যে সমস্ত স্কিমে, সেখানে হলো ধরেন 2-3টা প্রোডাক্ট লাইন দিয়েছি, মাসে প্রতি 1 লক্ষ টাকায় 1000 টাকা লাভ দেওয়া, অথবা মনে করেন 1 লক্ষ টাকা কি ক্ষুদ্র আমানতকারী বলবেন আপনি তাকে? সুতরাং ক্ষুদ্র আমানতকারীরা তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তাদের যে সুদের হার অর্থাৎ সেভিংস বা অন্যান্য সুদের হার এগুলো কিন্তু আমরা কমাবো না। আমরা শুধু টার্ম ডিপোজিটের যে সুদের হার, মেইনলি ফিক্সড ডিপোজিট এবং এই যে বিভিন্ন ডাবল বেনিফিট স্কিম অথবা মাসিক যে সঞ্চয় স্কিম, যেটা এখানে সুদের হার কমাবো আমরা। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে কিন্তু অন্তত আমার ব্যাংকে নিচের লেভেলের স্ল্যাবে যারা ক্ষুদ্র আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হয় ওই ইন্টারেস্টটা আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি। ধন্যবাদ জনাব হামিদ। জনাব রহমান, আপনাকে প্রশ্ন, সাধারণত ক্ষুদ্র বিনিয়োগকারীর কথা আমরা যাদের কথা বলছি, আমাদের ধরেও নেই যারা 1 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, এই ধরনের বিনিয়োগের ডিমান্ড কেমন, চাহিদা কেমন? বাজারে মানে বাজারে যে অবস্থা, অ্যাকচুয়ালি ক্ষুদ্র বিনিয়োগকারী কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। দেশের আপনার বিভিন্ন মানে সারা দেশে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগটাই কিন্তু আমরা আমানত হিসেবে নিয়ে ওটাই আমরা বিনিয়োগ করছি। সুতরাং ক্ষুদ্র বিনিয়োগকারীদের ব্যাপারটা কিন্তু আমাদের নজরে আছে। আমরা হামিদ সাহেব যেটা যথার্থই বলেছেন যে আমরা মেয়াদি ঋণ, টার্ম ডিপোজিট, যেটাকে সহজ বাংলায় বলে ফিক্সড ডিপোজিট বলে আমরা সবাই জানি, ফিক্সড ডিপোজিটে আমরা রেটটা আমরা কমিয়ে এনেছি। বাট সেভিংস বা এবং ক্ষুদ্র যে বিভিন্ন স্কিমগুলো আছে সেখানে কিন্তু আমরা হাত দিচ্ছি না, বিকজ এখানে ক্ষুদ্র আমানতকারীদেরকে উৎসাহিত করার জন্যই কিন্তু আমরা ওখানে আমরা কিন্তু আগে যা ছিল সেটাই রেখেছি আমরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব হামিদ। আপনার কাছে প্রশ্ন, যে আমরা যেটা দেখে থাকি যে বাংলাদেশের অনেক মানুষ ব্যাংকিং সুবিধার বাইরে রয়েছে। তো আমরা যদি ধরে নেই যে অধিকাংশ মানে ভলিউম যদি বাড়াই, অর্থাৎ বেশি লোককে যদি আমরা ব্যাংকে সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু কস্ট অফ ফান্ড হয়তো কিছুটা কমে যাবে। সেক্ষেত্রে ডিপোজিটের উপর যে সুদের হার সেটা হয়তো কমলো না, কিন্তু একই সাথে আপনি অ্যাডভান্স বা লোনের উপরে সুদ কমাতে পারলেন। সেটা আসলে এই চ্যালেঞ্জটা আপনারা কীভাবে দেখেন? হ্যাঁ, এটা দুভাবে করা যেতে পারে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সিস্টেমে আপনি দুভাবে এটা হতে পারে। একটা তো হলো যে আমাদের সার্ভিস ইমপ্রুভমেন্ট করে, অর্থাৎ টেকনোলজিক্যাল এইড নিয়ে, দ্যাট ইজ অনলাইন ব্যাংকিং অ্যান্ড ফুললি কম্পিউটারাইজড বেসড ব্যাংকিং সিস্টেম করে আমরা ধরেন আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারি। সেখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অনেকটা ইজি। কিন্তু এটার একটি পার্ট আছে অন্তত, সেই পার্টটি আমাদের জন্য ব্যাপক হয়। প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো যেহেতু বিজনেস সেন্টারে লোকেটেড, আমাদের রুরাল এরিয়াতে যে ব্রাঞ্চ আছে, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাহক যেখানে, সেখানে কিন্তু অনলাইনের 2-3টে প্রবলেম। একটা প্রবলেম হলো এই ব্রাঞ্চগুলো ধরেন মার্জিনালি প্রফিটেবল সাইডে আছে, এর উপরে অনলাইনের যে কস্ট ইনভলভমেন্ট আসবে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ব্রাঞ্চটা মে ইনকারে লস। দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট হলো যে ইলেকট্রিসিটির যে 24 ঘন্টার অব্যাহত সার্ভিস, এটা না পাওয়া গেলে, ইলেকট্রিক সাপ্লাই যদি আপনি ঠিক মতো না পান, তাহলে এই অনলাইনটা অনেক সময় ক্ষতিকারক হতে পারে। যেহেতু কারেন্ট না থাকলে আপনি চেক এনক্যাশমেন্ট করতে পারবেন না, টাকা ডিপোজিট নিতে পারবেন না ইত্যাদি কারণে। তবে আমরা যে কাজটা করতেছি সেটি আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করতেছি। একটা সময় ছিল যে গ্রামীণ শাখাগুলো লস ইনকার করতো, এখন কিন্তু গ্রামের যে কোনো এলাকায় আপনি শাখা খুলেন,
তাতে লস হয় না। আমাদের অতীত অভিজ্ঞতা দেখছি 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে সমস্ত ব্রাঞ্চগুলো প্রফিটেবল হয়ে যায়। কারণ হলো বিদেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রতিটা গ্রামের লোকজনই আছে, তো তারা যে ফরেন রেমিটেন্সটা পাঠায় এই রেমিটেন্সের টাকাটার একটা অংশ জমা থাকে, বরং যদি এখন শাখার সংখ্যা বাড়ে সেক্ষেত্রে গ্রামীণ সেভিংসটা বাড়বে। জনাব হামিদ, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো এখান থেকে। সময় হলো একটু বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাদ্য মহল থেকে বলছি। আজ আমরা কথা বলছি ব্যাংকে আমানতের সুদ হার নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান। জনাব হামিদ এবং জনাব রহমান, আপনাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রহমান, আপনার কাছে এবার প্রশ্ন। আমরা ঠিক বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে এই দেশে প্রচুর মানুষ যারা এখনো ব্যাংক সেবার বাইরে রয়েছে। তো এই যে 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 মানুষগুলো যারা আনব্যাংক রয়েছে, এদেরকে ফিরিয়ে আনতে, ব্যাংকিং ব্যবস্থা আনতে চ্যালেঞ্জটা কোথায় আসলে? এখানে আপনি যেটা বলা হচ্ছে যে প্রচুর একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু ব্যাংকিং নেটওয়ার্কের বাইরে আছে, অবশ্যই এটা সত্য কথা। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের যে পলিসি, যে শাখা খোলার যে অনুমোদন দিয়ে থাকে তারা 1:1, একটি যদি শহর কেন্দ্রিক শাখা খুলতে আপনাকে অনুমোদন দেবে, সঙ্গে সঙ্গে আরেকটি পল্লী অঞ্চলে শাখা খুলতে হবে। আচ্ছা, তো সেই হিসাবে আমি আমার ব্যাংকের কথা বলতে পারি। আমার ব্যাংকে এখন পর্যন্ত অদ্যাবধি আমাদের ব্যাংকের 91টি শাখা আছে সর্বমোট। এর মধ্যে 48টি শাখা হলো আপনার শহরে, আর বাকি 43টি শাখা কিন্তু পল্লী অঞ্চলে। পল্লী অঞ্চল বলতে আপনি কি উপজেলার অঞ্চলকে বোঝাচ্ছেন? উপজেলা সদর? উপজেলা 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 বা উপজেলার বাইরেও কিছু কিছু আছে। এবং একটা জিনিস আমাদের মধ্যে একটা ধারণা ছিল এক সময় যে পল্লী অঞ্চলের শাখাগুলো খুব একটা লাভজনক হবে না, কিন্তু আমার অভিজ্ঞতা আমি যেটা দেখছি আমার এই ব্যাংকে বা আমাদের ব্যাংকে, যে পল্লী অঞ্চলের প্রতিটি শাখায় আমরা আমাদের মোস্ট অফ দি ব্রাঞ্চ যেগুলো আগে খোলা হয়েছে সেগুলো তো লাভজনক অবশ্যই। এবং আমাদের একটা টার্গেট থাকে যে 6 মাসের মধ্যে এটা ব্রেক ইভেনে চলে আসতে হবে। তো 6 মাস না পারলেও 7-8-9 মাসের মধ্যে কিন্তু এটা ব্রেক ইভেন থেকে 1 বছরের মাথায় এটা প্রফিটে চলে আসতেছে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি বুঝতে পারেন যে 91টি শাখার মধ্যে 43টি আমার পল্লী শাখা। 2 নাম্বার হলো যে এটা খোলার কারণ হলো যে আমি সমগ্র দেশের আমার সামর্থ্য অনুযায়ী আমি জনগোষ্ঠীকে আমি ব্যাংকিং নেটওয়ার্কে আমি নিয়ে আসছি। এবং যেহেতু আমরা অনলাইন ব্যাংকিং করে থাকি এবং রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং, আমরা পল্লী বিদ্যুৎ বা পিডিবির বিদ্যুতের উপর নির্ভরশীল না হয়ে আমরা কিন্তু ব্যাকআপ জেনারেটর দিয়ে। আমি যেটা জানতে চাচ্ছি, এই যে জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী ব্যাংকিং ব্যবস্থার আওতার বাইরে, জি, এটা কি শুধুমাত্র এটাই যে আপনারা তাদের দোরগোড়ায় শাখা নাই, নাকি আরো কোনো কারণ আছে? না, অ্যাকচুয়ালি তাদের দোরগোড়ায় এত আসলে শাখা নাই বলেই কিন্তু এই জিনিসটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শাখা কিন্তু পল্লী অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি জানতে চাচ্ছি আমাদের পর্যাপ্ত আমাদের যেতে হবে সার্ভিস আছে কিনা? না, পর্যাপ্ত সার্ভিস আমাদেরকে, আমি বেসরকারি খাত থেকে আমি বলতে পারি যে আমাদের অন্তত সার্ভিসটার ব্যাপারে কোনো কমপ্লেইন নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জনাব রহমান। আমি আপনাকে ফিরে আসবো। জনাব হামিদ, আপনার কাছে প্রশ্ন। আমরা প্রায়শই পত্রিকায় দেখি, খবরে বা আমার টেলিভিশনের খবরে দেখে থাকি, সেটা হচ্ছে ভুয়া সমবায় সমিতি নামে মানুষজন টাকা জমা দিচ্ছে এবং একটা সময় এই কোম্পানিগুলো উধাও হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন যেটা হচ্ছে যে এই জাতীয় যে সুযোগগুলো উঠছে, এগুলো কি এরকম যারা কনভেনশনাল ব্যাংকিং ব্যবস্থা তাদের দুর্বলতা, তারা সেই সব মানুষকে পৌঁছাতে পারছে না বলেই তারা তাদের কাছে ভরসা করে যাচ্ছে? মূলত এটির জন্য না, এটা দুটো কারণে হয়। প্রথম একটি কারণে এরা যে রেট অফ মুনাফা অথবা রেট অফ ইন্টারেস্ট যেটা অফার করে সেটা সাধারণত মোর দ্যান 18%। যারা এই কাজটি করেছে ইভেন কোনো কোনো ক্ষেত্রে 144%। তো একজন সাধারণ মানুষের স্বাভাবিক জ্ঞানেও বোঝা উচিত যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান এত টাকা লাভ দিতে পারে না। তাদের এই জিনিসটা যারা এখানে ব্যাংকিং করে আপনি দেখবেন শিক্ষিত লোকজন কিন্তু তেমন একটা পাবেন না, প্রায়শই অর্ধশিক্ষিত বা একেবারে গ্রামীণ লোকজন যারা এই অধিক লাভের আশায় ওইখানে যায়। ইভেন আমার জানা মতে মানুষ ধার করেও তাদের কাছে নিয়ে টাকা রাখে। মেইন রিজনটা হলো অধিক লাভ। এর বাইরেও কিন্তু বেশ কিছু সমবায় সমিতিও রয়েছে যেখানে মানুষ কিন্তু তারা টাকা পয়সা লেনদেন করে।
এবং সেই ধরনের মানুষজন যারা ওখানে টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা কি এই ফর্মাল ব্যাংকিং ব্যবস্থায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, মানে এটা কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের এক বড় সমস্যা দুটো কিনা? কারণ হতে পারে। একটা কারণ তো হলো আমি আগেই বলে দিয়েছি আপনাকে যে ইভেন যে কোনো সমবায় সমিতির রেট অফ ইন্টারেস্ট মানে 15-র নিচে নাই কারোরই। আমি 2-4টা যাদেরকে জানি সবারই মানে ইভেন 18 to 24 মাসিক মুনাফা, মানে ওই হারে বার্ষিক ওই হারে তারা মুনাফা দেয়। এটা একটা রিজন। আরেকটা রিজন হলো এখানে আমার যা ধারণা যে যেই ইয়েটা এখন আমরা ব্যাংক মানি লন্ডারিং অ্যাক্টের কারণে আমরা ব্যাংকের যে স্বচ্ছতা এসেছে সেখানে অনেক লোকের যে মানে যেই বৈধ অবৈধ যে ইনকামটা সেটা রাখার সুযোগটা এখন কিন্তু ব্যাংকিং চ্যানেলে অনেকটাই সীমিত হয়ে আসছে এবং গভর্নমেন্ট চাইলে কিন্তু এই জায়গাটা অচিরেই ধরে ফেলতে পারে। তো সেই জন্য তার একটা অংশও কিন্তু ওখানে চলে যাচ্ছে, যেটা মানুষের কাছে হয়তো নিজেদের। ধন্যবাদ জনাব রহমান। আমরা আরেকটু ভিন্ন বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে যে ব্যাংকের আমানত এবং ঋণের যে সুদের হার 5% বেশি, যে স্প্রেড যেটা বলা হয় 5% নিচে থাকা উচিত, কিন্তু এখনও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এটার বেশি, 5% বেশি। সেক্ষেত্রে কমিয়ে আনার ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কোথায়? আমরা যেটা আলোচনা করছি যে আমানতের হার না কমিয়েও কি সম্ভব কিনা সুদের হার, ঋণের হার বাড়ানো সম্ভব কিনা? আপনার এই প্রশ্নটা যেটা করলেন যে 5%-এর বেশি আছে এখনো কিছু কিছু ব্যাংক, সেটা কিছু কিছু ব্যাংকে সত্যি কথা। কারণ বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে কিন্তু অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করে থাকে। তাদের বক্তব্য হলো বা রেগুলেটরের বক্তব্য হলো যে লোয়ার সিঙ্গেল ডিজিট 5%-এর উপরে যেন স্প্রেড না থাকে। আপনি লক্ষ্য করে থাকবেন যে এটা কিন্তু আসলে মোস্টলি বোধহয় ফরেন ব্যাংকসগুলোর মধ্যে স্প্রেডটা একটু বেশি। বাংলাদেশ ব্যাংকের যে একটা প্রতিবেদন জানুয়ারি মাসে একটা প্রতিবেদনে সেখানে এরকমই বলা হচ্ছে। হ্যাঁ, ফরেন ব্যাংকগুলোয় তাদের স্প্রেডটা বেশি, বাট আমি জানি না ফরেন ব্যাংকগুলো কেন, এটা তো কোনো চ্যালেঞ্জ বা এটা নামিয়ে আনাটা খুব কষ্টসাধ্য কিছু না। যে জিনিসটা আমি মনে করি যে আমাদের কথা যে জিনিসগুলো করতে হবে, আমাদের নন পারফর্মিং অ্যাসেট যেটা মানে খেলাপি ঋণটা যদি আমরা রোধ করতে পারি বা এটাকে যদি সংকুচিত করে একটা সহনীয় পর্যায়ে রাখতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কস্ট অফ ফান্ডে কিন্তু এটার একটা বড় প্রভাব পড়বে। সুতরাং এটা আমাদের উচিত হবে যে এখন এই খেলাপি কালচার থেকে সরে আসা এবং সবারই মাইন্ডসেট করতে হবে যে আমি ব্যাংক থেকে টাকা নিলে টাকাটা ফেরত দিতে হবে। সুতরাং এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ আমি মনে করি না, কারণ আমরা তো পারছি, আমরা তো 5-এর মধ্যে থাকছি, অন্যরা কেন পারবে না কেন? এটা আমারও প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ জনাব হামিদ। ছোট্ট প্রশ্ন, একই প্রশ্ন, খুব সংক্ষেপ উত্তর, 10 সেকেন্ড উত্তর দিতে হবে। এই যেটা হচ্ছে যে এই স্প্রেড কমানো সম্ভব কিনা সবার জন্যই? অবশ্যই সম্ভব, এবং সেটি পারফরমেন্স ইমপ্রুভমেন্টের মাধ্যমে এবং আমাদের যে ফ্যাসিলিটিস আছে, আমাদের যে কর্মী বাহিনী আছে তাদেরকে আই মাস্ট অ্যাকনলেজ দ্যাট তাদেরকে আরেকটু উদার হয়ে ডোর ব্যাংকিং যেটা যেহেতু আমাদের যে সুযোগ আছে তাদের পক্ষে সম্ভব। ধন্যবাদ জনাব হামিদ, ধন্যবাদ জনাব রহমান। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।